প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, উচ্চ মাধ্যমিক সংস্কৃত 2026 যে ফাইনাল সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম, সেই সাজেশনের উত্তরপত্র তোমরা চেয়েছিলে এবং সেটা গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি দিতে পারিনি। আজকে সেই ফাইনাল সাজেশনের উত্তরপত্র আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তবে বিশেষ কথা হলো, এই উত্তরপত্রে আমি এমনভাবে সেই উত্তরগুলো সাজিয়েছি যে তাতে তোমাদের সেই ফাইনাল সাজেশনের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন অর্থাৎ এইচএকিউ এবং ডিকিউ সমস্ত ধরনের প্রশ্ন রাখা হয়েছে, কোনো প্রশ্ন উত্তর বাদ যায়নি। তোমরা যত দ্রুত সম্ভব এগুলো খাতায় তুলে নিয়ে কমপ্লিট করো। এবং আর একটা কথা আমি তোমাদের বলবো, তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার, আমরা যদি এই সাজেশনটা পড়ে পরীক্ষা দিতে যাই তাহলে হবে তো, আর কোনো সাজেশন পড়তে হবে না? তো আমি তোমাদের বলবো, যারা বেটার রেজাল্ট করতে চাও তারা ইতিপূর্বে যে 3টি সাজেশন দেওয়া হয়েছিল, গদ্য পদ্য নাটকের উপর একটা, ব্যাকরণ সাজেশনের উপর একটা এবং সাহিত্যের ইতিহাসের উপর একটা, এই 3টা সাজেশন ইতিপূর্বে দেওয়া হয়েছে। তো সেই 3টা সাজেশনের সঙ্গে এই ফাইনাল সাজেশনটা, এই 4টা সাজেশন যদি কমপ্লিট করো তাহলে তোমাদের আমি আশা করি খুব ভালো বেটার রেজাল্ট হবে। আর আমি বলবো, এই যে ফাইনাল সাজেশন, এটা কিন্তু সমস্ত সাজেশনের একটা সার। এই সাজেশনের উপর তোমাদের একটা ফোকাস থাকবে, এই সাজেশনটা তোমাকে কমপ্লিট করতেই হবে। তাই আমি বলবো যে আমার দেওয়া যে প্রধান 4টি সাজেশন, ফাইনাল সাজেশন সহ পূর্বের 3টি সাজেশন, এই 4টি সাজেশন তোমরা শুধু দেখো, কমপ্লিট করো, দেখবে অভূতপূর্ব সাফল্য আসবে, আমি আশা করি। তো যা হোক, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি এবার সেই উত্তরপত্রগুলো দেখে নেওয়া যাক। দেখো, সাজেশনে যেরকমটা বলা হয়েছে তেমনটাই উত্তরপত্রে রাখা হয়েছে। প্রথমে গদ্য হাস্যবিদ্য কথা। প্রথম প্রশ্ন, হাস্যবিদ্য কথায়াং রাজা ক কুত্র তস্য রাজধানী আসিত। প্রশ্নগুলো সংস্কৃত ভাষায় রাখা হয়েছে, কিন্তু তোমরা উত্তর করতে পারবে বাংলায়, সেটা বোর্ড জানিয়ে দিয়েছে। সেজন্য আমি উত্তরগুলো তোমাদের বাংলায় করে দিয়েছি। দেখো উত্তর, হাস্যবিদ্য কথার রাজা হলেন সুপ্রতাপ, তার রাজধানী ছিল কাঞ্চিতে। 2 নম্বর, হাস্যবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা ক, মানে হাস্যবিদ্য কথা গল্পের রচয়িতা কে? দেখো, হাস্যবিদ্য কথা গল্পের রচয়িতা হলেন বিদ্যাপতি। তারপরে বলছে কস্য গ্রন্থস্য অংশবিশেষ, কোন গ্রন্থের অংশবিশেষ? পুরুষ পরীক্ষা নামক গল্প গ্রন্থের অংশবিশেষ। তোমরা এভাবে উত্তর করবে। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বর, কতি চৌরা কেন গৃহীতা, কতজন চোর কার হাতে ধরা পড়েছিল? 4 জন চোর রক্ষী পুরুষদের হাতে ধরা পড়েছিল। 4, চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত। দেখো, চতুর্থ চোরের মহাবিদ্যা ছিল সুবর্ণ কৃষিবিদ্যা। তারপরে বলছে তাং সম্পাদয়িতুং কীদৃশ মানব আবশ্যক, মানে তা সম্পাদনের জন্য কীরকম মানুষের প্রয়োজন। দেখো, সুবর্ণ চাষের জন্য এমন একজন মানুষের প্রয়োজন যে জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করেনি। 5 নম্বর, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান, যে মরণ আসন্ন হলে চতুর্থ চোর কী চিন্তা করেছিল? দেখো, মরণ আসন্ন হলে চতুর্থ চোর বাঁচার উপায় চিন্তা করেছিল এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে সে সকলকে চোর বলে প্রতিপন্ন করেছিল। তারপর আমরা 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর, চোরদের কেন রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল? দেখো, প্রথম দিকে 5টা সংস্কৃত ভাষা এবং তার পরের 5টা কিন্তু বাংলা ভাষায় দেওয়া হয়েছে। এগুলো বাংলায় প্রশ্ন আছে, বাংলায় উত্তর, কোনো সমস্যাই নেই। দেখো, কাঞ্চি নগরীতে 4 জন চোর চুরি করতে গিয়ে রক্ষী পুরুষদের হাতে ধরা পড়েছিল, সে কারণে বিচারের জন্য রাজার নিকট উপস্থিত করা হয়েছিল। 7, হাস্যবিদ্য কথা গল্পটির উপদেশটি লেখো। দেখো, হাস্যবিদ্য কথা গল্প থেকে আমরা যে উপদেশ পাই তা হলো, রোগে পীড়িত হলেও বা রাজার হাতে মৃত্যু আসন্ন হলেও প্রতিকার পরায়ণ মানুষ যমের দুয়ার থেকে ফিরে আসতে পারে। 8, চতুর্থ চোরের গুণগুলি উল্লেখ করো। কুবুদ্ধি সম্পন্ন হলেও চতুর্থ চোরের 2টি গুণ হলো উপস্থিত বুদ্ধি ও হাস্যরস পরিবেশনের দক্ষতা। তারপর 9 নম্বর, দেখো, চতুর্থ চোরের কোন কথায় সকলে হেসে উঠেছিল? দেখো, যেহেতু সকলেই চোর, তাহলে চুরির দায়ে তাকে একা কেন মারা হবে? চতুর্থ চোরের এই কথায় সকলে হেসে উঠেছিল। 10 নম্বর, সোনার চাষের পদ্ধতি কী?
দেখো, সোনা আগুনে পুড়িয়ে সর্ষের দানার মতো বীজ তৈরি করে অতি গোপন স্থানে জমি পরিষ্কার করে বপন করতে হবে। 1 মাসের মধ্যে সেই বীজ থেকে অঙ্কুর হবে। আর যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি এই সুবর্ণ বীজ বপন করার অধিকারী। তারপর আমরা রচনাধর্মী প্রশ্নে যাচ্ছি। দেখো, রচনাধর্মী প্রশ্ন তোমাদের যে দুটো দেওয়া হয়েছে সেই দুটো প্রশ্ন একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যে হাস্যবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এগুলো কিন্তু প্রশ্নমান 5। তোমরা এগুলো লিখেও নিতে পারবে অথবা স্ক্রিনশট করেও নিতে পারবে। দেখো, তোমাদের যেভাবে সাজানো হয়েছে এভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে। তারপরের প্রশ্ন দেখো, হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কমপ্লিট করবে অবশ্যই। এগুলো লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও। দেখো, এরপর আমরা এলাম কবিতায়, অর্থাৎ পদ্য বনেচর ভাষণম। দেখো, 1 নম্বর প্রশ্ন, বনেচর ভাষণেন কিং প্রভু ক চ কিং সখা। হ্যাঁ, বনেচর ভাষণে কিং প্রভুকে বনেচরের কথায় এবং কিং সখা বা কে? উত্তর দেখো, যে রাজা হিতকারী বন্ধুর সদুপদেশ শোনেন না তিনি কিং প্রভু। আবার যে ব্যক্তি রাজাকে হিত উপদেশ দেন না তিনি কিং সখা অথবা দূরমন্ত্রী। তারপর 2 নম্বর, জগতি কীদৃশং বাক্যং দুর্লভং, মানে জগতে কীরকম বাক্য দুর্লভ। দেখো, হিতকর ও মনোহর বাক্য জগতে দুর্লভ। তারপরে বলছে কিমর্থং দুর্লভং, যেহেতু প্রায়ই হিতকর বাক্য মনোহর হয় না সে কারণে দুর্লভ। 3 নম্বর, কিমর্থং বনেচর নিয়োজিত, মানে বনেচরকে কি জন্য নিয়োগ করা হয়েছিল? রাজা যুধিষ্ঠির দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিল। তারপর 4 নম্বরে যাচ্ছি। দেখো, বনেচর ভাষণম কেন রচিতম কুত সংগৃহীত। দেখো, বনেচর ভাষণম কবিতাটি মহাকবি ভারবী রচনা করেছেন। মানে প্রশ্নটার মানে হলো বনেচর ভাষণ কে লিখেছেন আর কোথা থেকে সংগৃহীত। কিরাতার্জুনীয়ম নামক কাব্যের বনেচরা গমনম নামক প্রথম সর্গ থেকে সংগৃহীত। 5, বনবাস সময়ে যুধিষ্ঠিরেন কোস্মিন বনে কালো অতিবাহিত, মানে বনবাস সময় যুধিষ্ঠির কোন বনে কালাতিপাত করতেন? বনবাস সময় যুধিষ্ঠির দ্বৈত বনে কাল অতিবাহিত করতেন। বলছে তস্য সমীপে ক অবস্থিত, তার সামনে বনেচর উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, দেখো 6 নম্বর, ভারবী কোন উপনামে ভূষিত ছিলেন? এবার বাংলা প্রশ্ন, ভারবী ছত্রভারবী নামে ভূষিত ছিলেন। তার অপর নাম কি? তার অপর নাম হলো দামোদর। 7, কিরাতার্জুনীয়ম কি জাতীয় গ্রন্থ? কিরাতার্জুনীয়ম মহাকাব্য জাতীয় গ্রন্থ। গ্রন্থের বিভাগগুলি কি নামে পরিচিত? গ্রন্থের বিভাগগুলি স্বর্গ নামে পরিচিত। তারপর আমরা 8 নম্বরে যাচ্ছি। 8 নম্বর, কিরাতার্জুনীয়ম কাব্যের 2জন টিকাকার এবং তাদের টিকাগুলির নাম লেখো। দেখো, কিরাতার্জুনীয়ম মহাকাব্যের 2জন টিকাকার এবং তাদের টিকাগুলির নাম হলো মল্লিনাথের, এখানে বানানটা মিস্টেক হয়ে গেছে, কটা বেশি হয়ে গেছে, এটা মল্লিনাথের হবে, ঘণ্টাপদ ও চিত্রভানুর শব্দচন্দ্রিকা। 9 নম্বর, নারিকেল ফলসম্মিতং বচ ভার অবে, তাৎপর্য ব্যাখ্যা করো। মানে ভারবীর কাব্য হলো নারিকেল ফলের তুল্য, এটা ব্যাখ্যা করতে বলছে। তো দেখো, নারিকেল ফলের বহিরাবরণ কর্কশ কঠিন কিন্তু ভিতরে সুমধুর জল ও শ্বাস থাকে। ভারবীর কবিতাও সেই নারিকেল ফলের মতো, বাইরে অন্যায় সন্ধি ও সমাসের কঠিন আবরণে ঢাকা। এই আবরণ ভেঙে ফেললে ভিতরে আছে সুন্দর অর্থের সম্ভার। তারপর 10 নম্বর, কাদের চারচক্ষু বলা হয়, কেন বলা হয়? উত্তর, রাজাদেরকে চারচক্ষু বলা হয়। কেন বলা হয়? যেহেতু রাজারা চরেদের মাধ্যমেই
স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের সমস্ত গোপন তথ্য জেনে থাকেন, তাই রাজারাই হলেন চারচক্ষু। তারপর 11 নম্বরে যাচ্ছি। 11 নম্বর, দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল? দুর্যোধনের সাম নীতি কখনোই দান বর্জিত ছিল না, আবার দুর্যোধনের দান নীতি কখনোই সমাদর বর্জিত ছিল না। তারপরে বলছে বর্ণিলিঙ্গীকে কে কোন কাজে তাকে নিযুক্ত করেছিলেন। এখানে নিযুক্ত দুইবার হয়ে গেছে খুব দ্রুত করার কারণে, হ্যাঁ তোমরা এগুলো বুঝে নেবে। বর্ণিলিঙ্গী হলেন ব্রহ্মচারীর বেশধারী বনেচর, যুধিষ্ঠির তাকে দৌত্য কার্যে নিযুক্ত করেছিলেন। তারপর তোমরা দেখো রচনাধর্মী প্রশ্ন, যেমনটা বলা হয়েছে তেমনটাই রাখা হয়েছে। বনেচর ভাষণম এর সারাংশটি নিজের ভাষায় লেখো, অথবা যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্তসার লেখো। এই যে অথবা দিয়ে যে প্রশ্নটা, সেটা কিন্তু সাজেশনে রাখা হয়েছে। কিন্তু তোমরা মনে রাখবে যে এই প্রশ্নটা এলে পরে এই বনেচর ভাষণমের যে সারাংশ, সেটা লিখলেই এই পরের প্রশ্নটার উত্তরও হয়ে যাবে, অর্থাৎ দুইটা প্রশ্নের উত্তর এক। এটা মাথায় রাখবে। দেখো তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নাও। তারপর দেখো যেভাবে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেভাবেই উত্তরগুলো লিখবে, যেভাবে সাজানো হয়েছে পয়েন্ট বাই পয়েন্ট। তারপর দেখো এখানে পরের প্রশ্ন দেখো, হিতং মনোহারি চ দুর্লভং বচ, ব্যাখ্যা করো। এটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা এভাবেই লিখবে। এবং প্রত্যেকটা প্যারার যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু 1 ইঞ্চি হবে। যদিও আমি চেষ্টা করছি এরপরে তোমাদের আদর্শ নোট কিভাবে লিখতে হবে তার একটা পদ্ধতি, নিয়মাবলী আমি তোমাদের বলে দেব। এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও খুব দ্রুত। তারপর আমরা কিন্তু চলে এলাম কোথায়? নাটকে আত্রেয়ী বনদেবতা সংবাদ। দেখো প্রথম প্রশ্ন, প্রথমে সংস্কৃত ভাষায় কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। অপেশা পঞ্চবটী কা কাম উক্তবতী, মানে এটি কি পঞ্চবটী, কে কাকে বলেছিলেন? অপেশা পঞ্চবটী, আত্রেয়ী বাসন্তীর প্রতি এই উক্তি করেছিল। 2 নম্বর, আত্রেয়ী বনদেবতা সংবাদের নদ্যৌকে আসতাম, মানে আত্রেয়ী বনদেবতা সংবাদের নদী দুটির নাম কি? আত্রেয়ী বনদেবতা সংবাদের নদী দুটির নাম ছিল তমসা ও গোদাবরী। 3 নম্বর, লবকুশয় প্রভাবং বর্ণয়, মানে লবকুশের প্রভাব বর্ণনা করো। দেখো লবকুশ জন্ম থেকেই গুপ্ত প্রয়োগ কৌশল সহ জৃম্ভকাস্ত্র চালনায় পারদর্শী ছিলেন। আত্রেয়ী তাদের এই প্রভাবের কথা উল্লেখ করেছিলেন। তারপর 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বর, নাটকে বনদেবতা কা কা চ তাপসী, মানে নাটকে বনদেবতাকে এবং তাপসীকে। দেখো নাটকে বনদেবতা হলেন বাসন্তী, যিনি পঞ্চবটী বনের অধিষ্ঠাত্রী বনদেবতা, আর তাপসী হলেন আত্রেয়ী। 5 নম্বর, আত্রেয়ী কুত আগতবতী, মানে আত্রেয়ী কোথা থেকে এসেছিলেন? আত্রেয়ী মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে দণ্ডকারণ্যে এসেছিলেন। সা কুত্র গমিষ্যতি, তিনি বেদান্ত বিদ্যা অর্জনের জন্য অগস্ত্য মুনির কাছে যাবেন। দেখো 6 নম্বর, আত্রেয়ী বনদেবতা সংবাদের রচয়িতাকে। এবার বাংলা প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদের রচয়িতা হলেন ভবভূতি। মহাকবি ভবভূতির উত্তররামচরিতম নাটকের 2য় অঙ্ক থেকে নেওয়া হয়েছে। মানে আত্রেয়ী বনদেবতা সংবাদের রচয়িতাকে, মানে এটি কোথার থেকে নেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু অনেকটা আমরা ভুল করি, বাল্মীকি রামায়ণের কথা বলি, তা কিন্তু নয়। এটা হবে ভবভূতির উত্তররামচরিতম নাটক থেকে নেওয়া। তারপর 7 নম্বরে যাচ্ছি। 7 নম্বর, আত্রেয়ী কার কাছে কি অধ্যয়ন করত? আত্রেয়ী মহর্ষি বাল্মীকির কাছে বেদান্ত বিদ্যা অধ্যয়ন করত। 8, পাঠ্যে কাকে অপবাদযুক্ত বলা হয়েছে? কারা তাকে অপবাদ দিয়েছিল? পাঠ্যে সীতাকে অপবাদযুক্ত বলা হয়েছে, অযোধ্যার জনগণ তাকে অপবাদ দিয়েছিল। 9, উত্তররামচরিতের মূল রস কি? নাটকটি কত অঙ্ক বিশিষ্ট? উত্তররামচরিতের মূল রস হলো করুণ রস, নাটকটি 7 অঙ্ক বিশিষ্ট।
10 নম্বর, বাল্মীকি কোন নদীতে স্নান করতে গিয়েছিলেন? বাল্মীকির অপর নাম কি? বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গিয়েছিলেন। বাল্মীকির অপর নাম প্রাচেতস, যেহেতু তার মার নাম হলো প্রচেতা। তারপর রচনাধর্মী প্রশ্ন এই নাটক থেকে তোমরা দেখো। প্রথম প্রশ্ন রাখা হয়েছিল সাজেশনে, ভবভূতির রচনাশৈলী বিশ্লেষণ করো। দেখো, তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট করো, যেমনটা যেভাবে প্যারা করে দেওয়া হয়েছে ওভাবেই লিখবে। দেখো, খুব সামঞ্জস্যপূর্ণ। এই নোটগুলো যদি হুবহু তোমরা এভাবে লিখে দিতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারো। তারপরে দেখো, এখানে পরের প্রশ্ন, আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন যেমন বলা হয়েছে সাজেশনে তেমনটাই হুবহু উত্তর করে দেওয়া হয়েছে। তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও খুব দ্রুত। তোমরা অনেকে বলছিলে যে স্যার আমরা এই বড় প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি না, আপনি দয়া করে দিন। এই জন্য আমি সাজেশনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেখেছি, কোনোটাও বাদ দেইনি। তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। দেখো, এবার আমরা চলে এসেছি ব্যাকরণ পাঠে। ব্যাকরণ, কারক, সমাস ও প্রত্যয়। এখানে কিন্তু কি থাকবে? 10 নম্বর থাকবে। দেখো, প্রথম প্রশ্ন, সনন্ত ধাতু কি? ইচ্ছার্থে ধাতুর উত্তর সন প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে সনন্ত ধাতু বলে। যেমন পঠিতুম ইচ্ছতি, পিপটিসতি। 2 নম্বর, এক কথায় প্রকাশ করো, আপ্তুম ইচ্ছতি, এটা হয় ইপ্সতি। আর পুনঃপুনরোদিতি, এটা হয় ররুদ্যতে। 3 নম্বর, সন প্রত্যয় যুক্ত হলে ধাতুর কি পরিবর্তন হয়? দেখো, সন প্রত্যয় যুক্ত হলে প্রধানত 3টি পরিবর্তন লক্ষ্য করা যায়। ক নম্বর, ধাতুর দ্বিত্ব হয়। খ নম্বর, ধাতুর উত্তর স্বযুক্ত হয়। আর গ নম্বর, দেখো, ধাতুটি আত্মনেপদী বা পরস্মনেপদী উভয় রূপই গ্রহণ করতে পারে, সেটা হলো মূল ধাতুর নিয়ম অনুসারে। তারপর 4 নম্বর, দেখো, জিঘচ্ছতি এর ব্যুৎপত্তি রূপ কী হবে? উত্তর, অধাতু যোগ সন যোগ লট তি করলে হয় জিগচ্ছতি। 5, যঙন্ত ধাতু কাকে বলে? দেখো, যে ধাতুর অন্তে যং প্রত্যয় আছে তাকেই যঙন্ত ধাতু বলে, যেমন পাপঠ্যতে। 6, গমনার্থক ধাতুর উত্তর কোন অর্থে ইয়ং হয়? উদাহরণ দাও। গমনার্থক ধাতুর উত্তর বক্রগতি অর্থে ইয়ং হয়। উদাহরণ, বক্রং গচ্ছতি যঙ্গম মতে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বক্রং গচ্ছতি না থেকে বক্রংয়ের জায়গায় কিন্তু কুটিলং কথাটা দিতে পারে, কারণ কুটিলং এবং বক্রং কথাটার অর্থ একই। 7 নম্বর, নিজন্ত ধাতু কাকে বলে? দেখো, মিত্র কথার অর্থ হলো, এখানে মিত্র হবে না, এটা মিস্টেক হয়ে গেছে দ্রুত প্রিন্টিং করার কারণে। এটা হবে নিজন্ত। হ্যাঁ, এখানে হবে নিজ, এই জায়গাটায় নিজ হবে, মূর্ধন্য হাস্যি চয় হাসন্ত, নিজ। নিজ কথার অর্থ হলো প্রেরণ করা বা প্রবর্তিত করা। যে ধাতুর শেষে নিজ থাকে, নিজ প্রত্যয় থাকে, তাকে নিজন্ত ধাতু বলে। তারপর আমরা 8 নম্বরে যাচ্ছি। 8 নম্বর, পাণিনি মতে স্ত্রী প্রত্যয় কতগুলি? একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দাও। দেখো, পাণিনি মতে স্ত্রী প্রত্যয় মূলত 8টি। তোমাদের বইয়ে কিন্তু বলা আছে পাণিনির প্রত্যয় 60টি, কিন্তু তিনি আর একটা মত দিয়েছেন, আমি বলে দিচ্ছি। দেখো, 8টি কি কি? টাপ, ডাব, চাপ, নিপ, নিশ, নিন, উং, এই পর্যন্ত তোমাদের বইয়ে কিন্তু 60টার কথা বলা আছে। কিন্তু এই যে তারপরে এই যে তি আছে, এটাও কিন্তু পাণিনি স্বীকৃত, মানে পাণিনির মতে। যেমন যুবন যোগ তি করলে হয় যুবতী, এটাও তার স্বীকৃত। এই জন্য মোট হলো 8 প্রকার। উদাহরণ, অজা, যেমন অজ যোগ টাপ। তারপর 9 নম্বর, প্রত্যয় নিষ্পন্ন করো, গায়ক যোগ টাপ, প্রিয়বাদিন যোগ নিপ। দেখো, উত্তর, গায়ক যোগ টাপ করলে হয় গায়িকা, আর প্রিয়বাদিন যোগ নিপ করলে হয় প্রিয়বাদিনী। 10, প্রত্যয় নিষ্পন্ন করো বাবদ্যতে জাজ্জল্যতে। দেখো, বাবদ্যতে হবে বদ ধাতু যোগ যং যোগ লট তে, আর জাজ্জল্যতে জল ধাতু যোগ জং যোগ লট তে, এভাবে করবে। তারপর 11 নম্বর,
সমাসে প্রতি শব্দ থাকলে কিরূপ হয়? উত্তর দেখো, সমাসে প্রতি শব্দ শেষে থাকলে স্ত্রীলিঙ্গে তা পত্নী রূপে পরিবর্তিত হয়, যেমন সপত্নী। 12 নম্বর, সম্বোধন ও সম্বন্ধপদ কারক নয় কেন? দেখো, সম্বোধন ও সম্বন্ধপদ কারক নয়, কারণ এদের সঙ্গে ক্রিয়ার কোনো মুখ্য বা গৌণ সম্বন্ধ থাকে না। 13, রুচ্যর্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়? উদাহরণ দাও। দেখো, রুচ্যর্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক হয়। উদাহরণ, বালকায় মিষ্টং রোচতে। তারপর 14 নম্বর দেখো, ধ্রুবম অপায়ে পাদানম সূত্রটির অর্থ কী? দেখো, ধ্রুবম অপায়ে পাদানম সূত্রটিকে বিশ্লেষণ করলে 3টি পদ পাওয়া যাবে। ধ্রুবম অর্থ স্থির, অপায়ে অর্থ বিশ্লেষ এবং অপাদানম অর্থ অপাদানকারক। সুতরাং অপায় বোঝালে যা থেকে সেই অপায় বা বিশ্লেষ বোঝায়, তোমরা দেখো একটু নিচে আছে, বোঝায় সেই ধ্রুব অর্থাৎ স্থির বস্তুটিতে অপাদান কারক হয়, যেমন বৃক্ষাৎ ফলং পততি। তারপরে আমরা 15 নম্বরে যাচ্ছি। 15 নম্বর, রুদত পুত্রস্য মাতা জগাম কোন সূত্রানুসারে কোন বিভক্তি হয়েছে? দেখো, ষষ্ঠী চানাদারে এই সূত্রানুসারে পুত্রস্য পদে অনাদারে ষষ্ঠী বিভক্তি হয়েছে। 16, সমাস কখন হয়? দেখো, যখন দুই বা ততোধিক পদ অর্থগত সম্পর্ক বজায় রেখে একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, তখনই সমাস হয়। 17, সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কী? উত্তর, সন্ধি হলো দুটি বর্ণের মিলন, যেমন বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, এগুলো আমরা জানি। আর সমাস হলো দুই বা ততোধিক পদের মিলন, যেমন বিদ্যায়া আলয় সমান সমান বিদ্যালয়। এরপর 18 নম্বর। 18 নম্বর দেখো, সমস্ত পদ কাকে বলে? দেখো, সমাস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাসবাক্য থেকে পদগুলি মিলিত হয়ে যে নতুন পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। তারপর বিগ্রহ বাক্য কি? সমস্ত পদকে ভেঙে তার অর্থ ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য বলে। 20 নম্বর, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো পঞ্চবটি ত্রিলোকি। দেখো, পঞ্চবটি এটার সমাস ব্যাসবাক্য করলে হবে পঞ্চানাং বটানাং সমাহার, আর সমাসের নাম হলো দ্বিগু সমাস, এগুলো লিখবে তোমরা ব্রাকেটে। তারপরে ত্রিলোকি, এটাকে ব্যাসবাক্য করলে হয় ত্রয়ানাং লোকানাং সমাহার। এখানে লক্ষ্য রাখবে ত্রয়ানাং বানানটা কিন্তু মূর্ধন্য। হ্যাঁ, অনেক সময় আমরা দন্তন্য লিখে ফেলি, লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আর সমাসের নাম হলো দ্বিগু সমাস। তারপর 21 নম্বর। 21, ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। দেখো, ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ হলো রাম লক্ষ্মণৌ, রামশ্চ লক্ষ্মণশ্চ। এইখানে কিন্তু যুক্তক্ষর নিচে মটা বসেনি, তোমরা কিন্তু দিয়ে দেবে, এটা কিন্তু লক্ষ্মণ যুক্তক্ষয় ময়। তারপর পিতা পুত্রৌ, পিতা চ পুত্রশ্চ। তারপর সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তোমরা দেখো, প্রথমে 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে তোমাদের 3টি, 6 নম্বর সেটা এখানে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো। দেখো, দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম হলো দশকুমার চরিত, অবন্তী সুন্দরী কথা এবং কাব্যাদর্শ। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর, হর্ষচরিত কাল লেখা সাহিত্যটি কোন শ্রেণীর? হর্ষচরিত বাণভট্টের লেখা সাহিত্যটি আখ্যায়িকা শ্রেণীর। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এর আগের সাজেশনেও রাখা হয়েছে, সেখান থেকে সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এর আগে যে 3টে সাজেশন দেওয়া ছিল সেই 3টে সাজেশন কিন্তু ফলো করবে, শুধু এটার অপেক্ষায় থাকবে না। 3 নম্বর, বাণভট্টের পিতামাতার নাম লেখো। উত্তর, বাণভট্টের পিতার নাম ছিল চিত্রভানু এবং মাতার নাম ছিল রাজ্যদেবী। 4 নম্বর, গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত? উদাহরণ দাও। গদ্যকাব্য 2 ভাগে বিভক্ত, উদাহরণ কথা ও আখ্যায়িকা। 5 নম্বর, নলচম্পুর উৎস কি? নলচম্পুর লেখককে। দেখো, নলচম্পুর উৎস হল মহাভারতের বনপর্ব, আর নলচম্পুর লেখক হলেন ত্রিবিক্রম ভট্ট। তারপর 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর, নলচম্পুর বিভাগগুলি কি নামে পরিচিত? গ্রন্থটিতে কয়টি বিভাগ আছে? উত্তর, নলচম্পুর বিভাগগুলি উচ্ছ্বাস নামে পরিচিত, গ্রন্থটিতে 7টি বিভাগ আছে। 7 নম্বর, ভারতচম্পুর উৎস কি? ভারতচম্পু কার লেখা? দেখো, ভারতচম্পুর উৎস হলো সম্পূর্ণ মহাভারত, ভারতচম্পু কবি অনন্ত ভট্টের লেখা। 8, চম্পু কাব্য কাকে বলে? চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন?
দেখো, গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত কাব্য হলো চম্পুকাব্য। চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী বলেছেন, গদ্য পদ্যময়ী কাচিৎ চম্পুরিত্য ভিধীয়তে। 9 নম্বর, চরক সংহিতার 8টি স্থানের নাম লেখো। দেখো উত্তর, চরক সংহিতার 8টি স্থান হলো সূত্রের স্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান এবং সিদ্ধি স্থান। তারপর 10 নম্বরে যাচ্ছি। দেখো 10 নম্বর, সুশ্রুত সংহিতার রচয়িতা কে? সুশ্রুত সংহিতার কয়টি স্থান? দেখো, বর্তমানে সংস্কার সম্পন্ন সুশ্রুত সংহিতার রচয়িতা হলেন নাগার্জুন। সুশ্রুত সংহিতার স্থান 5টি। 11, আয়ুর্বেদের উৎস কোন বেদ? একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখো। দেখো, আয়ুর্বেদের উৎস হলো অথর্ববেদ। একটি আয়ুর্বেদ শাস্ত্র হলো চরক সংহিতা। 12, চরক সংহিতার প্রথম ও শেষ স্থানের নাম লেখো। চরক সংহিতার প্রথম ও শেষ স্থান নাম হলো সূত্রস্থান এবং শেষ স্থানটির নাম হলো সিদ্ধি স্থান। 13, সুশ্রুত সংহিতার 2টি টিকা ও টিকাকারের নাম লেখো। দেখো, সুশ্রুত সংহিতার উপর রচিত 2টি টিকা হলো ভানুমতি ও নিবন্ধ সংগ্রহ। ভানুমতি টিকার রচয়িতা হলেন চক্রপাণি দত্ত এবং নিবন্ধ সংগ্রহ টিকার রচয়িতা হলেন ডলবনাচার্য। তারপর 14 নম্বরে যাচ্ছি। 14 নম্বর, আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা? দেখো, আয়ুর্বেদ শাস্ত্রে চরক, সুশ্রুত এবং বাগভট্ট বৃদ্ধত্রয়ী নামে পরিচিত। এখানেও কিন্তু বিভিন্ন সহায়িকে বিভিন্নভাবে বলা আছে এই উত্তরটা। সেখানে বলা আছে যে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা এবং অষ্টাঙ্গ হৃদয়, এই 3টি গ্রন্থ একত্রে বৃদ্ধত্রয়ী নামে পরিচিত। সেটাও কিন্তু ঠিক আছে, ওটা লিখলে হবে, এটা লিখলে হবে। 15 নম্বর, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা 2খানি নাটকের নাম লেখো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা 2খানি নাটক হলো ধরিত্রীপতি নির্বাচনম এবং অথকিম। 16, শ্রীজীব ন্যায়তীর্থ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, শ্রীজীব ন্যায়তীর্থ 1893 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়ায় জন্মগ্রহণ করেন। 17, চৈতন্যদেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক ও তার রচয়িতার নাম লেখো। দেখো, চৈতন্যদেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক হলো শ্রী গীত গৌরাঙ্গম। এর রচয়িতা হলেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। তারপর আমরা 18 নম্বর দেখছি। 18 নম্বর, চিপিটক চর্বণম কোন শ্রেণীর রূপক? এর রচয়িতাকে? চিপিটক চর্বণম প্রহসন শ্রেণীর রূপক। এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। তারপর দেখো রচনাধর্মী প্রশ্ন বলা ছিল সাজেশনে, দণ্ডিন পদলালিত্যম ব্যাখ্যা করো। তো দেখো, তোমাদের যেমনটা বলেছি সেই অনুযায়ী কিন্তু আমি কথা রেখেছি। তোমাদের সাজেশনে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করে দিয়েছি। তোমরা এগুলো দ্রুত খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট করে নাও। দেখো, প্যারা করে যেভাবে আমি লিখে দিয়েছি তোমরা তেমনটাই সেভাবেই লিখবে। দেখো, তারপরে আমরা পরের প্রশ্নে এলাম। বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও। এই দণ্ডী এবং বাণভট্ট এই দুইটার থেকে কিন্তু একটা প্রশ্ন এসে যাবে। তোমরা খুব দ্রুত এগুলো তুলে মুখস্থ করে নাও। দেখো, খুব দ্রুত স্ক্রিনশট করো, নিয়ে নাও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, নলচম্পুর বিষয়বস্তু লেখো। আমি বলছিলাম নলচম্পু আর ভারতচম্পু এটার থেকেও একটা থাকার কথা। দেখো, এগুলো তোমরা স্ক্রিনশট করো। তারপরে চলে এসেছি, দেখো পরের প্রশ্ন, ভারতচম্পু অপশানে। তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে, স্যার আমার সহায়িকে ভারতচম্পু ঠিকঠাক দেওয়া নেই, আপনি বড় নোটগুলো দিন। আমি কিন্তু আজকে সম্পূর্ণ দিয়ে দিলাম। দেখো, তোমরা এগুলো স্ক্রিনশট করো। দেখো, শেষ। তো বন্ধুরা, আমি তোমাদের সেই ফাইনাল সাজেশনের যে উত্তরপত্র দেওয়ার কথা সেটা কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের দিয়ে দিলাম। তোমরা এটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।